জানতে চাইছিলাম যে বিচারের আগে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত, এরকম একটি কথা বলেছিলেন সরকারের আইন উপদেষ্টা। এই বক্তব্যকে সমর্থন করেন কিনা? 68,000 দর্শক ভোট দিয়েছেন, শতকরা 66% মনে করেন যে তিনি ঠিক বলেছেন অর্থাৎ সমর্থন করছেন, শতকরা 33% মনে করছেন যে তিনি ঠিক করছেন না। রনি ভাই, আপনাকে একটু একটা, আমি জানি না আপনাকে একটু একটু অপ্রিয় প্রশ্ন আপনার হতে পারে কিনা, সেটা হচ্ছে যে জাতীয় সংসদ কবে, নির্বাচন কবে হবে আমরা জানি না, কিন্তু ইতিমধ্যে বিএনপি জোট ঘোষিত প্রথম প্রার্থী হিসাবে একরকম মনোনয়ন পেলেন ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর। 2018 সালের নির্বাচনে আপনি ধানের শীষে প্রার্থী ছিলেন, এটা একটা বার্তা ছিল। এর মাধ্যমে কি বিএনপি আপনাকে কোনো বার্তা দিল যে নূরকে সাহায্য করার জন্য ছাত্রদল যুবদলকে বলা হয়েছে? জি রনি ভাই। না, আমার আসলে স্থানীয় যে বিএনপি, জেলা বিএনপি বা উপজেলা বিএনপির সঙ্গে আমার আসলে কোনো যোগাযোগ নেই। 2018 সালে ওই যে নির্বাচন করে আমি আসছি, এরপর আমার কোনো যোগাযোগ নেই। ওখানে বিএনপির আর একজন প্রার্থী, মানে ওখানে মূলত আমার মামার শ্বশুর গত 4-5 বার সেই ইলেকশন করেছে বিএনপির পক্ষ থেকে, তার পরিবর্তে আমাকে দেওয়া হয়েছিল। তো আমার মামার শ্বশুরের পরিবর্তে আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমার যে ইমিডিয়েট রানিং মেট আছেন হ্যাঁ, তো ওখানে যেটা আছে সেটা হলো সেকেন্ড হাসান মামুন সাহেব নামক একজন ভদ্রলোক আছেন। মূলত তিনিও ওই বিগত নির্বাচনে আমাদের 3 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল, আমাকে, হাসান মামুনকে আর শাহজাহান খান সাহেবকে। পরবর্তীতে বাকি 2টো উইথড্র করে আমারটা কনফার্ম করা হয়। এরপর আমি আর আসলে এলাকাতে যাইনি, এগুলো 1। 2 নম্বর হলো আমার সঙ্গে 2019 সনে একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে খোলামেলা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়। তো উনি খুব অবাক হয়ে যে আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসলেন। এর কারণ হলো আওয়ামী লীগে তো আপনাকে সবাই ভালোবাসতো, আমরা যতটুকু জানি শেখ হাসিনা, শেখ রেহানা খুব ভালোবাসতো। আমি বললাম যে দেখুন, আসলে আমি আওয়ামী লীগ দ্বারা অপমানিত হয়েছি, এটা হলো মূল ব্যাপার। সেই আমি আসলে কোথাও অপমানিত হয়ে কোন একটা দল করা বা সেই দল দাস হওয়া, এটা আমার আসলে প্রয়োজন নেই, বা আমার এই ধরনের মন মানসিকতাটা নেই। আই টক উইথ হিম ইন 2019 একেবারে নির্বাচনের পরপরই। তো এই গেল 1। 2 নম্বর হলো যে আমি বললাম যে এইবার আপনার এখানে আসছি, কেন আসছি আমি নিজেও জানি না, আপনি ডেকেছেন এই জন্য আসছি, অথবা আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি এই জন্য আসছি, হোয়াট এভার মেবি। এবং আমার আসলে বিএনপির কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। ওই সালেহ সাহেব নামে একজন সাংবাদিক আছেন, ইত্তেফাকের ল রিপোর্টার, উনি টেলিফোন করলেন, বললেন, তারপরে শেষে আমি বললাম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। 2-3 দিন ভাবলাম, এরপর বললাম ঠিক আছে, লেটস ট্রাই, অপরচুনিটি একবারই আসে, দেখি কি হয়। তো যা হোক, এরপরে গেলাম। তখন আমি তারেক রহমান সাহেবকে বলছিলাম যে ইট মে বি মাই লাস্ট ইলেকশন। হ্যাঁ, আমি আপনি আমাকে নির্বাচনে নমিনেশন দিয়েছেন, এই পর্যন্তই আমি কৃতজ্ঞ এবং আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, কিন্তু এর বিনিময়ে আমি বিএনপি কোনো পদ চাই না, পদবি চাই না, এমনকি আগামীতে যে মনোনয়ন চাইবো আই এম নট শিওর। এটা কিন্তু আমি তাকে 2019 সনে জানিয়ে দিয়েছি। এখন সেই প্রেক্ষাপটটা আমি জানি, তারেক রহমান সাহেব জানেন, দলের হাইকমান্ড জানেন। এখন নুরুল সাহেব আছেন বা উপজেলা নির্বাচন আছে, এটা এখন আমি আসলে যেভাবে নিজেকে নিয়ে আমি চিন্তা করি বা আমি নিজেকে নিয়ে যেভাবে ব্যস্ত থাকি, মানে এবং আমার যারা সমালোচনা যারা করছেন, মানে আমাদের এদের চিন্তা চেতনা কর্মের মধ্যে, সফলতার মধ্যে এতটা পার্থক্য, মানে মূল ব্যাপার হলো যে আমিও তাদেরকে বুঝতে পারি, বিকজ ওই বয়সটা ওই সময়টা আমার ছিল, কিন্তু আমার যে লেভেলটা, সেই লেভেলটা যারা গালাগালি করছে, যেখানে তো সবাই নেগেটিভ কথাবার্তা বলছে, তাদের কাছে মনে হচ্ছে বিএনপির দল করাটা একটা বিশাল ব্যাপার, একটা নমিনেশন পাওয়াটা বিশাল ব্যাপার, ইলেকশন করাটা বিশাল ব্যাপার। কিন্তু আমি যে এই জিনিসটি ভোগ করে আসছি আরো বহু আগে, বংশ পরম্পরায়, এটা আমি দেখেছি যে, এবং এখন যে প্রেক্ষাপট আসছে, একজন রাজনীতিবিদ যারা হয়নি, মন্ত্রী ভাই এমপি হননি, তার হয়তো একটা ধারণা থাকতে পারে দেখি কেমন হয়। আমি তো হয়ে দেখেছি, এর মধ্যে নাথিং ইন্টারেস্টিং, এর মধ্যে কোনো ইন্টারেস্টিং নাই। একবার হলেও 10 বার 20 বার হলেও এই সমাজে সেই 71 থেকে এই পর্যন্ত কোন একজন সংসদ সদস্যকে মানে তার জীবনে দুর্ভোগ দুর্দশা, সেই তুলনায় যে সফলতা দেখে কেউ মানুষ আসবে। আমার এমনি অন্তত পক্ষে এমপিগিরি করা ছাড়া, তারপরে শেষে রাজনীতি করা ছাড়া আরো অন্তত 10টা ভালো কাজ আছে যেটা করে আমি সময় কাটাতে পারি। খুবই সত্য কথা। কিন্তু রনি ভাই, এর মধ্যে ওই যে কারোর জন্য কোনো একটা ফল টক ব্যাপারটা ওরকম না তো? না, ওরকম টক যদি হতো, জাস্ট আপনি আমাকে 2018 সন থেকে এই পর্যন্ত দেখেন, 2018 সন থেকে এই পর্যন্ত দেখেন,
যে আমি কখনো বিএনপির কোনো একটা অনুষ্ঠানে আমাকে কেউ কখনো দেখেছি Right. কিনা। এখানে মঞ্জু সাহেব আছেন, তার কাছে জিজ্ঞাসা করেন। তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব আছে, একেবারে পারিবারিক পর্যায়ে, অনেক আগের থেকে। এবং দেখেন, আমি একটা আজ ওনাকে খোঁটা দিয়ে বলছি, উনি, আমি যখন সংসদ সদস্য তখন ওই উনি জামাতের একজন নেতার খুব ঘনিষ্ঠ ছিলেন। এদের কাজই ছিল এই বিভিন্ন মানুষকে উপহার দেওয়া এবং ওই কিছু টাকা পয়সা দেওয়া। তো উনি একবার আমাকে টেলিফোন করে কিছু টাকা দিতে চাইলেন, তো আর উপহার দিতে চাইলেন। তো আমি বললাম যে ভাই, আপনি এগুলো কেন বলছেন? তো এই টাকা দিয়ে আমি কি করবো? তো বলে আপনি জাকাত দিবেন। তা আমি বললাম যে আমার তো জাকাত দেওয়ার যথেষ্ট অর্থ আছে, আমি রিচ ম্যান। আপনি জিজ্ঞেস করে দেখেন 2010 সনে আমি তাকে এই কথাটা বলেছি। মানে উনি সেমাই পাঠিয়েছেন, টাকা দিতে চেয়েছেন, কোন রাজনীতিবিদ গোলাম মোল্লা রনির মতো তাকে উত্তর দিয়েছে? জিজ্ঞাসা করেন আল্লাহর ওয়াস্তে। না নো ওয়ান। না মঞ্জু ভাই, এটা খুবই ইন্টারেস্টিং। আপনারা একজন এমপি সাহেবকে, তাও সিটিং এমপি, যে দল ক্ষমতায় আসে তাদেরকে, মানে এটা আমরা শুনবো, খুবই ইন্টারেস্টিং। মানে রনি ভাইয়ের সাথে কথা বলে খুবই ইন্টারেস্টিং ইনসাইট শোনা যায়। এটা খুবই ইন্টারেস্টিং, আমরা একটু আপনার কাছ থেকে শুনবো। রনি ভাই, আপনি শেষ করেন প্লিজ, তাহলে আমরা মঞ্জু ভাইয়ের কাছে যাই। আচ্ছা, যাও। আমি বললাম যে দিস ইজ দ্য থিংস। আমি যখন আওয়ামী লীগে ছিলাম, আমার এই হাত ধরে 2009 সনের 10 ওবায়দুল কাদের সাহেব বলতেন যে রনি নেত্রী, তোমার কথা শুনে আমার কথাগুলো একটু মাঝে মধ্যে বইল। তুফাইল সাহেবের মতো লোক হাত ধরে বলতো যে রনি, আমার খবর কি? আমির হোসেন আমু জিজ্ঞেস করে দেখেন, বলতো রনি, আমার খবর কি? তুমি তো জানো সমস্ত কিছু। আই ওয়াজ এনজয়িং দ্যাট পার্ট আওয়ামী লীগে। কিন্তু এটাকে আমি সেল করেছি, এটাকে আমি কখনো আমার নিজের কাজে ব্যবহার করেছি, ব্যবসার কাজে ব্যবহার করছি, প্রভাব করছি, আমার সূত্র বলতে পারবে না। সিমিলারলি দেখেন 2011 সন থেকে, মানে 18 সন থেকে এখন পর্যন্ত টিল টুডে, আওয়ামী লীগ না বিএনপির এমন কোন শীর্ষ নেতা নাই যারা আমাকে ভালোবাসেন না, সম্মান করেন না, মর্যাদা দেন না। এবং আমি যদি একটা টেলিফোন করি, এই ফোন ধরবেন না বা কল ব্যাক করবেন না, বিএনপিতে এরকম কোন শীর্ষ নেতা নেই। এই আপনার অনুসারে বলছি। কিন্তু দেখেন, এত সুসম্পর্ক থাকে, ইনক্লুডিং জনাব তারেক রহমান সাহেব সহ সবার সঙ্গে এরকম সম্পর্ক থাকা সত্ত্বেও আজ পর্যন্ত বিএনপির অফিসের একটা কমিটির জন্য, আমার নির্বাচনী এলাকার একজনের একটা পদবীর জন্য, কোনো কিছুর জন্য আপনি বিএনপির যে কোনো লোকের জিজ্ঞাসা করেন বিজ্ঞাপন দিয়ে যে আমার পক্ষ থেকে একটা ফোন গেছে কিনা বা কোনো তৎপরতা গেছে। রনি ভাই, আপনাকে ধন্যবাদ। মঞ্জু, রনি ভাই, আমি আপনার কাছে প্রশ্নে পরে আসছি। আপনি কি 90 সেকেন্ডের মধ্যে একটু এই ব্যাপারে একটু মন্তব্য করবেন, যে এই বিষয়গুলি নিয়ে আসলে মঞ্জু ভাই মন্তব্য করলেন, আওয়ামী লীগের অবস্থান, বিএনপি, জাতীয় পার্টি, 71 মুক্তিযুদ্ধ? না, মূলত তিনি একটা রাজনৈতিক দলের, এখন আলোচিত রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, মানে সদস্য সচিব। তার ভিন্ন মত থাকতে পারে এবং তিনি যে বক্তব্যটি বলতে চেয়েছেন, আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হচ্ছে যে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাচ্ছেন, আইনগত ভাবে নয়। তারপরে তিনি আওয়ামী লীগকে সাংস্কৃতিক ভাবে মোকাবেলা করতে চাচ্ছেন, কৃষ্টি দ্বারা, কালচার দ্বারা তিনি মোকাবেলা করতে চাচ্ছেন। তো এটা, আমি তো এর মধ্যে খারাপ কিছু দেখছি না। আপনি পলিটিক্স করে আওয়ামী লীগকে খারাপ, মানে আওয়ামী লীগের লোকজন প্রচার করছে তারা মেট্রো রেল করেছে। আপনি যদি বলতে পারেন যে মেট্রো রেল, এটা দিয়ে 3টা মেট্রো রেল হতো। মঞ্জু ভাইরা যদি, আওয়ামী লীগের লোকজন বলছে আমরা পদ্মা ব্রিজ করেছি, যদি তাদের লোকজনকে বিশ্বাস করানো যায় এটাতে 4টা পদ্মা ব্রিজ করা যেত, তোমরা বাকি টাকা চুরি করেছো। তারপর যদি আওয়ামী লীগের লোকজন বলে আমরা রূপপুর, মানে এই যে জিনিসগুলো, মানে আমিও যে জিনিসটা প্রচার করে যাচ্ছি সেটা হলো যে কখনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ব্যবহার করে, গোলা বারুদ ব্যবহার করে, অস্ত্র ব্যবহার করে কোনো রাজনৈতিক মতাদর্শ দল, এমনকি মানুষের বিশ্বাসকে বন্ধ করা যায়। কিন্তু রনি ভাই, আপনি দেখেন, আপনি খুব ভালো জায়গায় এসেছেন যে রাজনৈতিক কৃষ্টি বা সংস্কৃতিকে আসলে একটা পাল্টা কৃষ্টি বা সংস্কৃতি দেওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগের পাল্টা কৃষ্টি বা সাংস্কৃতিক বয়ান চালু করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমরা একটা দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, আমাদের কৃষ্টির বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। সেটাকে আওয়ামী লীগের জিনিস ধরে নিয়ে আমরা অনেক সময় আমাদের যে মানে একটা অসাম্প্রদায়িক একটা অবস্থান, আমাদের যে একটা গণতান্ত্রিক অবস্থান, সেই অবস্থানটা ভুলে যাচ্ছি। সেইটা কি মানে একটা মনে হয় কিনা আপনার? না, আমার এটা মনে হয় এটা এর জন্য আসলে আমরা রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ, দুটো রাজনৈতিক দলই দায়ী বিভিন্ন সময় থেকে। যেমন আমাদের দেশে দেখেন একটা সময় জারি ছিল, সারি ছিল, ভাটিয়ালি ছিল। এখন এইগুলোকে বাদ দিয়ে একটা সময় বললো যে না, ওইগুলো চলবে না, সব জায়গাতে শুধু ওয়াজ চলবে, কি করবে।
এক সময় অনেক কীর্তন হতো। মানে আমাদের যেটা মাল্টি মানে ভার্স সোসাইটি ছিল, এটাকে বাঙালি জাতীয়তাবাদ যারা বলেছে তারা, বা বাংলাদেশি জাতীয়তাবাদ যারা বলেছে তারা, তারা এত স্ট্রিক্ট ওয়েতে প্রতিপক্ষের যে কৃষ্টি এবং কালচার গুলো আছে সেই কালচার গুলো ধ্বংস করতে করতে এখন বাংলাদেশ জিন্দাবাদ আর জয় বাংলা, নারায় তকবীর, আল্লাহু আকবার, এর বাইরে আর কোন মানুষ কিছু কিছুতে যেতে পারছে না। ফলে কি হচ্ছে, এখন দেখেন আমাদের সেই আবহমান বাংলার কোনো গান তৈরি না হয়ে এখন নতুন গান হচ্ছে, টিপ্পা দে আমাকে টিপ্পা দে, এই ধরনের গান তৈরি হচ্ছে। তারপর শেষে আপনি ওয়াজ, একটা সময় ওয়াজ বলতে বা তাফসীর বলতে যে জিনিসটা বোঝাতো, এখন সেই হুজুরদের মধ্যে এ বলতেছে কাফের, ও ওরে বলতেছে বেদাত, ও ওরে বলতেছে আসো তোমার ওইটা ফাটাই দেবো, এটা করবো, এটা করবো, মানে এই যে সবকিছুর মধ্যে একটা বিভেদ এবং বিষমবাদ। এর কারণে কি হচ্ছে, যখনই মুক্তিযুদ্ধের কথা আসছে, এটা মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য নয়, বক্তব্যটা হলো যে লোক মুক্তিযুদ্ধের কথা বলছে তাকে আমি পছন্দ করি না, ফলে ও কেন মুক্তিযুদ্ধের কথা বললো, এই জন্য মুক্তিযুদ্ধকে নিয়ে একটা গালি দিয়ে দিল। এই যে একটা জিনিস হয়ে গেল। এখন দেখা গেল যে ব্যক্তিগতভাবে আমাকে হয়তো কেউ চেনেন না, অনেকে চেনেন না, আমার সামনাসামনি মুখ হয় না, কেন আমি এখন তার পছন্দের মতো কথা বললাম না। সে হয়তো জামাতের লোক, আমি কেন জামাতের বিরুদ্ধে বললাম বা জামাতের পক্ষে বললাম, আমার মনে এটা নিয়ে দেখা গেল। আমার মনে রনি ভাই আপনার বক্তব্য পরিষ্কার। আমরা খুব দ্রুত কিছু কুইক ফায়ার কোশ্চেন করতে চাই আপনাকে দিয়ে, আমরা শুরু করি। আমরা কুইক ফায়ার কতগুলি প্রশ্ন আসলে রনি ভাইকে করতে চাই। রনি ভাই, সরকারের কবে নাগাদ ইলেকশনে ঘোষণা দেওয়া উচিত? as early as possible, if possible, এটা যদি তারা ফেব্রুয়ারি মাসের মধ্যে দেয় তাদের জন্য ভালো। ফেব্রুয়ারি মাসের মধ্যে ইলেকশনের ঘোষণা দেওয়া নাকি ইলেকশন করা? ইলেকশন করা। সরকারের এই মুহূর্তে প্রায়োরিটি কি দেওয়া উচিত ইলেকশন ছাড়া? কোনটা তিনটা, টপ তিনটা যদি বলেন। 1 নম্বরে আইন শৃঙ্খলা, ওকে। 2 নম্বরে কর্মসংস্থান, 3 নম্বরে মানুষের মনে আশার সঞ্চার করা, হোপ এই তৈরি করা। 5 তারিখ ক্ষমতা নেওয়ার পরে এই সরকারের সবচেয়ে বড়, আমি ভুল বলবো না, মানে কোন জিনিসটা রিরাইট করতে পারতো, বা আপনি হলে? না, আমি হলে আমি তো এগুলো নিয়ে নিজেও না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি এই সরকারকে নিয়ে আমার যে স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, আকাঙ্ক্ষা ছিল, অনেকগুলো বিষয় ছিল, এই একটা জায়গাটাতেও সরকার টাচ করতে পারেনি। আর এমন কতগুলো ঘটনা ঘটছে যেটা আসলে আমি কখনো স্বপ্নে কল্পনাও করিনি। বাংলাদেশে এটা মব জাস্টিস হবে, বাংলাদেশে এরকম কোনো বিশৃঙ্খলা হবে, এটা যা কিছু হয়েছে এটা যেমন আমি কল্পনা করতে পারিনি, আবার এর কাছে আমার যে স্বপ্ন ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, সহমর্মিতা ছিল, ইট ইজ আওয়ার গভর্নমেন্ট, আমরা বিপ্লব করেছি, আমরা এর জন্য যার যার অবস্থান থেকে কোটি কোটি মানুষ যা কিছু করেছে, মানে আপনার সঙ্গে তার যেটা অ্যাডাপশন ছিল, আপনার সব জায়গাটা টাচ করে নাই।